অবন ঠাকুরের লেখা তাঁর বিখ্যাত আত্মজীবনী আপন কথা। এই আপন কথা থেকে কয়েকটি অংশ আমরা আজকে শুনব। আপন কথার প্রথম পর্ব, মনের কথা। যে খাতার সঙ্গে ভাব হলো না, তার পাতায় ভালো লেখাও চলল না। এই খাতাটা অনেকদিন কাছে কাছে রয়েছে, ভাব হয়ে গেল এটার সঙ্গে। ভাব হলো যে মানুষের সঙ্গে কেবল তাকেই বলা চলল নিজের কথা, সুখ দুঃখের। আমার ভাব ছোটদের সঙ্গে, তাদেরই দিলেম এই লেখা খাতা। আর যারা কিনে নিতে চায় পয়সা দিয়ে আমার জীবন ভরা সুখ দুঃখের কাহিনী, এবং সেটা ছাপিয়ে নিজেরাও কিছু সংস্থান করে নিতে চায়, তাদের আমি দূর থেকে নমস্কার দিচ্ছি। যারা কেবল শুনতে চায় আপন কথা, থেকে থেকে যারা কাছে এসে বলে গল্প বলো, সেই শিশু জগতের সত্যিকার রাজা রানী বাদশা বেগম, তাদেরই জন্যে আমার এই লেখা পাতা কখানা। শিশু সাহিত্য সম্রাট যারা এসেছেন এবং আসছেন, তাদের জন্য রইল বাঁ হাতে সেলাম, আর ডান হাতের কুর্নিশ রইল তাদেরই জন্যে যারা বসে শোনে গল্প রাজা বাদশার মতো, কিন্তু ছেঁড়া মাদুর নয়তো মাটিতে বসে। আর গল্পের মাঝে মাঝে থেকে থেকে যারা বকশিস দিয়ে চলে একটু হাসি কিংবা একটু কান্না, মানপত্রও নয়, সোনার পদকও নয়, হয় একটু দীর্ঘশ্বাস, নয় একটুখানি ঘুমে ঢোলা চোখের চাহনি। ওই তারা যারা আমার মনের সিংহাসন আলো করে এসে বসে, তাদেরই আদাব দিয়ে বলি, গরিব পর্বত সালামত, অব আগাজ কিসে কা করতা হুঁ, জরা কান দিয়ে কর শোনো। ছাপা হবে হয়তো বইখানা, একদিন কোনো বেরসিক অল্প দামে কিনে নেবে আমার সারা জীবন খুঁজে খুঁজে পাওয়া যা কিছু সংগ্রহ। এইটে মনে পড়ে যখন, তখন হাসি পায়। বলি, এ কি হয় কখনো? সব কথা কি কেউ জানতে পারে, না জানাতেই পারে কোনো কালে? অনেক কথা রয়ে যাবে, অনেক রইবে না, এই হবে, তার বেশি নয়। একটা শোনা কথা বলি, তখন বাড়িতে প্ল্যান চিট চালিয়ে ভূত নামানো চলছে। দাদামশায়ের পার্ষদ দীননাথ ঘোষাল প্ল্যানচিটে এসে হাজির। বড় জ্যাঠামশাই তাকে জেরা শুরু করলেন পরকালটা এবং পরকালটার বৃত্তান্ত শুনে নিতে চেয়ে। প্ল্যানচিটে উত্তর বার হল, যে কথা আমি মরে জেনেছি সে কথা বেঁচে থেকে ফাঁকি দিয়ে জেনে নেবে, এ হতেই পারে না। আমিও ওই কথা বলি। অনেক ভুগে পাওয়া এসব কাহিনী কিনতে গেলে ঠকতে হয়, বেচতে গেলেও ঠকতে হয়। বলে যাওয়া চলে কেবল তাদেরই কাছে নির্ভয়ে। মনের কথা বেচা কেনার ধার ধারে না যারা, যাত্রা করে বেরিয়েছে যারা, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ কাঠের ঘোড়ায় চড়ে, নানাভাবে নানা দিকে আলী বাবার গুহার সন্ধানে, ছোট ছোট হাতে ঠেলা দিয়ে যারা কপাট আগলে বসে আছে যে দৈত্য, সেটাকে জাগিয়ে বলে ওপুঞ্চিসম, অর্থাৎ চশমা খোলো, গল্প বলো। যারা থেকে থেকে ছুটে এসে বলে, এই নুড়ি ছোঁয়াও, দেখবে দাদামশাই লোহার গায়ে ধরে যাবে সোনা। কুড়িয়ে পাওয়া পুরনো পিদুম ঘষে ঘষে যারা খইয়ে ফেলে, অথচ ছাড়ে না কিছুতে 7 রাজার ধন মানিকের আশা। আপন কথার প্রথম পর্ব, পদ্মদাসী। রাতের অন্ধকারের মাঝে দাঁড়িয়ে সারি সারি পলতোলা থাম, এরই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের তেতলার উত্তর পূব কোণের ছোট ঘরটা। এক কোণে জ্বলছে মিটমিটে একটা তেলের সেজ। হিমের ভয়ে লাল খেরুয়ার পুরু পর্দা দিয়ে সম্পূর্ণ মোড়া ঘরের 3টে জানলায়। ঘরজোড়া উঁচু একখানা খাট, তাতে সবুজ রঙের মোটা দিশি মশারি ফেলা রয়েছে। ঘরে ঢোকবার দরজাটা এত বড় যে তার উপর দিকটাতে বাতির আলো পৌঁছতে পারেনি।
এই দরজার এক পাশে একটা লোহার সিন্দুক, আর তারই ঠিক সামনে কোথা থেকে একটা কাঠের খোঁটা হঠাৎ মেঝে ফুঁড়ে হাত তিনেক উঠেই থমকে দাঁড়িয়ে গেছে তো দাঁড়িয়েই আছে। এই খোঁটা ঘরের মধ্যে যার দাঁড়িয়ে থাকার কোনো কারণ ছিল না, সেটাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে 1.5 হাত প্রমাণ এক ছেলে। খোঁটার মাথার কাছে এতটুকু কুলুঙ্গির মতন একটা চৌকো গর্ত, তারই মধ্যে উকি দিয়ে দেখবার ইচ্ছে হচ্ছে, কিন্তু নাগাল পাচ্ছি নে কুলুঙ্গিটার। আলোর কাছে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি পদ্মদাসী মস্ত একটা রূপোর ঝিনুক আর গরম দুধের বাটি নিয়ে দুধ জুড়োতে বসে গেছে, তুলছে আর ঢালছে সে তপ্ত দুধ। দাসীর কালো হাত দুধ জুড়োবার ছন্দে উঠছে নামছে, নামছে উঠছে। চারদিক শুনশান, কেবলই দুধের ধারা পড়ার শব্দ শুনছি। আর দাসীর কালো হাতের ওঠা পড়ার দিকে চেয়ে একটা কথা ভাবছি, উঁচু খাটে উঠতে পারা যাবে কিনা। পর্দার ওপারে অনেক দূরে আস্তাবলের ফটকের কাছে নন্দফরাসের ঘর, সেখানে নোটো খোড়া বেহালাতে গত ধরেছে 1 2 3 4, এহেক দুহি তিহিন 4। 1 2 3 4 জানিয়ে দিলে রাত কত হয়েছে তা। অমনি তাড়াতাড়ি খানিক আধ ঠান্ডা দুধ কোনো রকমে আমাকে গিলিয়ে খাটের ওপর 3টে বালিশের মাঝখানটায় কাত করে ফেলে মনে মনে একটা ঘুম পাড়ানো ছড়া আউড়ে চলল আমার দাসী। আর তারই তালে তালে তার কালো হাতের রহে রহে ছোঁয়া ঘুমের তলায় আস্তে আস্তে আমাকে নামিয়ে দিতে থাকলো। একেবারে রাতের অন্ধকারের মতন কালো ছিল আমার দাসী। সে কাছে বসেই ঘুম পাড়াতো, কিন্তু অন্ধকারে মিলিয়ে থাকতো সে। দেখতে পেতেম না তাকে, শুধু ছোঁয়া পেতেম থেকে থেকে। কোনো কোনো দিন অনেক রাতে সে জেগে বসে চাল ভাজা কটকট চিবোত আর তাল পাতার পাখা নিয়ে মশা তাড়াত। শুধু শব্দে জানতেম এটা। আমি জেগে আছি জানলে দাসী চুপি চুপি মশারি তুলে একটুখানি নারকেল নাড়ু অন্ধকারেই মুখে গুঁজে দিত। নিত্য খোরাকের উপরি পাওনা ছিল এই নাড়ু। খাটে উঠব কেমন করে এই ভয় হয়েছিল, কাজেই বোধ হচ্ছে উঁচু পালঙ্কে শোয়া সেই আমার প্রথম। জানিনে তার আগে কোথায় কোন ঘরে আমাকে নিয়ে শুইয়ে দিত কোন বিছানায় সে। চারদিকে সবুজ মশারির আবছায়া ঘেরা মস্ত বিছানাটা ভারী নতুন ঠেকেছিল সেদিন। একটা যেন কোনো দেশে এসেছি, সেখানে বালিশগুলোকে দেখাচ্ছে যেন পাহাড় পর্বত, মশারিটা যেন সবুজ কুয়াশা ঢাকা আকাশ, যার ওপারে। এখানে আর মনে করতে হতো না, দেখতে পেতেম চিতপুর রাস্তা থেকে যে সরু গলিটা আমাদের ফটকে এসে ঢুকেছে সেটা একেবারে জনশূন্য। 2 নম্বর বাড়ির গায়ে তখনকার মিউনিসিপ্যালিটির দেওয়া একটা মিটমিটে তেলের বাতি জ্বলছে, আর সেই আলো আধারে পুরনো শিব মন্দিরটার দরজার সামনে দিয়ে একটা কন্ধ কাটা 2 হাত মেলে শিকার খুঁজে খুঁজে চলেছে। কন্ধ কাটার বাসাটাও সেই সঙ্গে দেখা দিত। একটা মাটির নল বেয়ে 2 নম্বর বাড়ির ময়লা জল পড়ে পড়ে খানিকটা দেওয়াল সোঁতা আর কালো। ঠিক তারই কাছে আধখানা ভাঙা কপাট চাপানো 2.5 হাত একটা ফোঁকরে তার বাস। দিনেও তার মধ্যে অন্ধকার জমা হয়ে থাকে। সব ভূতের মধ্যে ভীষণ ছিল এই কন্ধ কাটা, যার পেটটা থেকে থেকে অন্ধকারে হাঁ করে আর ঢোক গেলে, যার চোখ নেই অথচ মস্ত কাঁকড়ার দাঁড়ার মতন হাত দুটো, যার পরিষ্কার দেখতে পায় শিকার। আর একটা ভয় আসতো সময় সময়, কিন্তু আসতো সে অকাতর ঘুমের মধ্যে। সে নামতো বিরাট একটা আগুনের ভাঁটার মতো বাড়ির ছাদ ফুঁড়ে আস্তে আস্তে আমার বুকের উপর, যেন আমাকে চেপে মারবে এই ভাব। নামছে তো নামছেই গোলাটা, আমার দিকে এগিয়ে আসার তার বিরাম নেই। কখনো আসতো সেটা এগিয়ে জ্বলন্ত একটা স্তনের মতো একেবারে আমার মুখের কাছাকাছি, ঝাঁঝ লাগতো মুখে চোখে। তারপর আস্তে আস্তে উঠে যেত গোলাটা আমাকে ছেড়ে। হাঁপ ছেড়ে চেয়ে দেখতেম
সকাল হয়েছে, কপাল গরম, জ্বর এসে গেছে আমার। 10-12 বছর পর্যন্ত এই উপগ্রহটা জ্বরের অগ্রদূত হয়ে এসে আমায় অসুস্থ করে যেত। উপগ্রহকে ঠেকাবার উপায় ছিল না কোনো, কিন্তু উপদেবতা আর কন্ধকাটার হাত থেকে বাঁচবার উপায় আবিষ্কার করে নিয়েছিলাম। লাল শালুর লেপ, তারই ওপরে মোড়া থাকত পাতলা ওয়ার। আমি তারই মধ্যে এক একদিন লুকিয়ে পড়তাম এমন যে দাসী সকালে বিছানায় আমায় না দেখে ছেলে কোথাকো বলে শোরগোল বাঁধিয়ে দিত। শেষে পদ্মদাসীর পদ্ম হস্তের গোটা কয়েক চাপড় খেয়ে জাদুকরের থলি থেকে গোলার মতো ছিটকে বার হতেম আমি সকালের আলোতে। জীবনের প্রথম অংশটায় সকালের লেপের ওয়ারখানা গুটি পোকার খোলসের মতো করে ছেড়ে বার হওয়া, আর রাতে আবার গিয়ে লুকোনো লেপের তলায়, আর তারই সঙ্গে জড়িয়ে বাটি, ঝিনুক, খাট, সিন্দুক, তেলের সেজ, পদ্মদাসী, এমনি গোটা কতক জিনিস। আর শীতের রাতের অন্ধকারে কতগুলো ভূতের চেহারা, দিনের বেলাতেও অন্ধকারে ঢিল ফেলার মতন কতগুলো চমকে দেওয়া শব্দ, দরজার কড়ার শব্দ, চাবি গোছার ঝিনঝিন মাত্র আছে আমার কাছে। আর কিছু নেই, কেউ নেই। 1871 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর দিনে বেলা 12:11 থেকে আরম্ভ করে খানিকটা বয়স পর্যন্ত রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের পুঁজি, এক দাসী, একখানি ঘর, একটি খাট, একটি দুধের বাটি, এমনি গোটা কতক সামান্য জিনিসের মধ্যেই বদ্ধ রয়েছে। শোয়া আর খাওয়া এছাড়া আর কোনো ঘটনার সঙ্গে যোগ নেই আমার। অকস্মাৎ একদিন এক ঘটনার সামনে পড়ে গেলেম একলা। ঘটনার প্রথম ঢেউয়ের ধাক্কা সেটা। তখন সকাল 1:30 প্রহর হবে। 3 তলার বড় সিঁড়ির উপর ধাপের কিনারা, যেখানটায় খাঁচার গড়াদের মতন শিক দিয়ে বন্ধ করা, সেইখানটায় দাঁড়িয়ে দেখছি কাঠের সিঁড়ির প্রকাণ্ড প্রকাণ্ড ধাপগুলো একটা চৌকোনো যেন কুয়োকে ঘিরে ঘিরে নেমে গেছে কোন পাতালে তা ঠিক নেই। এই ধাপে ধাপে ঘূর্ণির মাঝে একটা বড় চাতাল, পশ্চিম দিকের একটা খোলা ঘর হয়ে চাতালের উপরটায় এসে পড়েছে চওড়া সাদা আলোর একটিমাত্র টান। ঠিক এইখানটায় আমার কালো দাসী আর রস বলে একটা মোটা সোটা ফর্সা চাকরানি কথা কইছে শুনছি। আমি তো তাদের কথা বুঝিনে, কথার মানেও বুঝিনে, কেবল স্বরের ঝোঁক আর হাত পা নাড়া দেখে জানছি দাসীতে দাসীতে ঝগড়া বেঁধেছে। খাঁচার পাখির মতো গড়াদের মধ্য থেকে বাইরে চেয়ে দেখছি কি হয়। হঠাৎ দেখলেম আমার দাসী একটা ধাক্কা খেয়ে ঠিকরে পড়ল দেওয়ালের উপর। আবার তখনই সে ফিরে দাঁড়িয়ে আঁচলটা কোমরে জড়াতে থাকলো। তখন তার কালো কপাল বেয়ে রক্ত পড়ছে, চুলগুলো উস্কো, চেহারা রাগে ভীষণ হয়ে উঠেছে। সিঁদুর পরা যেন কালো পাথরের ভৈরবী মূর্তি সে একটি। আমি চিৎকার করে উঠলেম, মারলে, আমার দাসীকে মারলে। লোকজন ছুটে এলো, ডাক্তার এলো, একটা ছেঁড়া কাপড়ের সাদা পটি দাসীর কপালে বেঁধে দিয়ে গেল। কিন্তু আমার মনে জেগে রইল সিঁড়ির ধারে সকালের দেখা রক্তমাখা কালো রূপটাই দাসীর। সেই আমার শেষ দেখা দাসীর সঙ্গে। তারপর থেকে দেখি দাসী কাছে নেই, কিন্তু তার ভাবনা রয়েছে মনে। দেশ থেকে খেলনা নিয়ে ফিরবে দাসী। সিঁড়ির দরজায় বসে বীরভূমের গালার তৈরি একটা কাছিম নিয়ে খেলি, আর রোজই ভাবি দাসী আসবে। কোন গাঁয়ের কোন ঘর ছেড়ে এসেছিল অন্ধকারের মতন কালো আমার পদ্মদাসী। শুনি সে ভীষণ কালো ছিল, পদ্ম নামটা মোটেই তাকে মানাত না। সে তার বেমানার নাম নিয়েই এসেছিল এ বাড়িতে। রাগ করে গেছে, গল্প বলেছে, ঝগড়া করেছে, কাজও করেছে, এবং মানুষ করবার বকশিস সোনার বিছে হার আর রক্তের টিপ পরে চলেও গেছে বহুদিন। পৃথিবীর কোনোখানে হয়তো আর কোনো মনে ধরা নেই তার কিছুই, এক আমার কাছে ছাড়া। হয়তোবা তাই আপনার কথা বলতে গিয়ে সেই নিতান্ত পর এবং একান্ত দূর যে তাকেই দেখতে পাচ্ছি। 55 বছরের ওধারে বসে সে দুধ ঢালছে আর তুলছে আমার জন্যে।
আমার কুষ্ঠিখানা লিখেছে দেখি বেশ গুছিয়ে, সন তারিখ বছর মাস মিলিয়ে। পরে পরে ঘটনাগুলো ধরে দিয়েছে সেখানে গণৎকার। কিন্তু এভাবে জীবনটা তো আমার চলল না লতার পর লতা পারম্পর্য ধরে। কাজেই কুষ্ঠি অনেকটা ফলে গেলেও আমাদের সেকালের কালী আচার্যকে দ্বিতীয় বিধাতা পুরুষ বলে স্বীকার করা চলল না। আচমকা যেসব ঘটনার সঙ্গে পরিচয় হয়ে পড়ে আজও সেইগুলোকে আমি জানি বিধাতার সাঁটে লেখা বলে, যেটা তিনি 6 দিনের দিন সব ছেলেরই একটুখানি মাথার খুলিতে ঘুণাক্ষরের চেয়েও অপাঠ্য অক্ষরে লিখে যান। ঘটনা ঘটল তো জানলেম কপালে এইভাবে এটা লেখা ছিল। একটা বিস্ময় চিহ্ন কালো কালিতে, তার মাথায় লাল কালির একটা টান। এই 60টুকুর মধ্যেই ধরা গিয়েছিল আমার দাসীর আদ্যন্ত ইতিহাস। তারপর হয়তো খানিকটা ফাঁকা মাথার খুলি, তারপর আর একটা অদ্ভুত চিহ্ন, ঘটাকার কি পটাকার, কি একটা পাখি, কি একটা বাঁদর, কি একটা গোলাকার, কত কি যে তার শেষ নেই। সেজুতি ব্রতের আলপনার মতো বিধাতার জল্পনা কল্পনা জানাতেই রইল। জন্ম থেকে আরম্ভ করে প্রথম বিস্ময়ের চিহ্নটাতে এসে আমার 15 মাস কি 25 মাস কি কতটা বয়স কেটেছিল তা বলতে পারা শক্ত। তবে হঠাৎ অসময়ে এসে যে চিহ্নটাতে কপাল ঠুকেছিলেম আমি এবং আমার দাসী দুজনেই, এটা ঠিক। আপন কথার এর পরের পর্ব, সাইক্লোন। এটা জানি তখন দিন আছে, রাত আছে, আর তারা দুজন একসঙ্গে আসে না আমাদের 3 তলায়। এও জেনেছি বাতাস একজন ঠান্ডা একজন গরম, কিন্তু তাদের দুজনের কারো একটা করে ছাতা নেই গোল পাতার। রোদে পড়ে বৃষ্টিতে ভেজে ওদের গা। এও জেনে নিয়েছি যে একটা একটা সময় অনেকজন রোদ বাইরে থেকে ঘরে এসেই জানলাগুলোর কাছে একটা একটা মাদুর বিছিয়ে রোদ পোহাতে বসে যায়। কোনোদিন বা রোদ একজন হঠাৎ আসে খোলা জানলা দিয়ে সকালেই, তক্তপোষের কোণে বসে থাকে সে। মানুষ বিছানা ছেড়ে গেলেই তাড়াতাড়ি রোদটা গড়িয়ে নেয় বালিশে, তোশকে, চাদরে, আমার খাটেই। তারপর চট করে রোদ ধরা পড়ার ভয়ে বিছানা ছেড়ে দেওয়াল বেয়ে উঠে পড়ে কড়ি কাঠে। ছাতের কাছেই আলসের কোণে 2টো নীল পায়রা থাকে জানি। আলো হলেই তারা দুজনে পড়া মুখস্থ করে, পাকপাখম মেজদি সেজদি। কোড়ে আঙুল বলে খাবো, আংটির আঙুল বলে কোথায় পাবো, মাঝের আঙুল বলে ধার করোগে, আর একটা আঙুল তার নাম যে তর্জনী তা জানি নে, কিন্তু সে বলে জানি। শুধবো কিসে? বুড়ো আঙুল বলে লবডঙ্কা। কি সেটা? দেখতে লঙ্কার মতো আর খেতে ঝাল না মিষ্টি তা জানি নে, কিন্তু খুব চেঁচিয়ে কথাটা বলে মজা পাই। বন্ধ খড়খড়ির একটু ফাঁক পেয়ে জানি রাত আসে এক একদিন, সাদা প্রজাপতির মতন এক ফোঁটা আলো। মাথার বালিশে ডানা বন্ধ করে ঘুমোয় সে। হাত চাপা দিলে হাতের তলা থেকে হাতের উপরে উপরে চলাচলি করে। এমন চটুল, এমন ছোট যে বালিশ চাপা দিলেও ধরে রাখা যায় না, বালিশের উপরে চট করে উঠে আসে। চিঁত হয়ে তার উপর শুয়ে পড়ি তো দেখি পিঠ ফুঁড়ে এসে বসেছে আমারই নাকের ডগায়। উপুর হয়ে চেপে পড়লেই মুশকিল বাঁধে তার, ধরা পড়ে যায় একেবারে। ওইটা নিশ্চয় করে জেনেছি তখন। পড়তে শেখার আগেই, দেখতে শুনতে চলতে বলতে শেখারও আগে, ছেলে মেয়েদের গ্রহ নক্ষত্র, জল স্থল, জন্তু জানোয়ার, আকাশ বাতাস গাছপালা, দেশ বিদেশের কথা বেশ করে জানিয়ে দেবার জন্য বইগুলো তখন ছিলই না। বই লিখিয়েও ছিল না হয়তো। কাজেই খানিক জানি তখন নিজে নিজে, দেখে কতক, ঠেকে কতক, শুনে কতক, ভেবে ভেবেও বা কতক। আমি দিচ্ছি পরীক্ষা তখন আমারই কাছে, কাজেই পাশই হয়ে চলেছি জানাশোনার পরীক্ষাতে। আমাদের শান্তিনিকেতনের জগদানন্দ বাবুর পোকামাকড় বই কোথায় তখন, কিন্তু মাকড়সার জাল শুদ্ধ
মাকড়সাকে আমি দেখে নিয়েছি, আর জেনে ফেলেছি যে মাকড় মরে গেলে বোকর হয়ে খাটের তলায় কম্বল বনে রাতের বেলা। মাছের কথা পড়া দূরে থাক, মাছ খাবারই উপায় নেই তখন কাঁটা বেছে দিলেও। কিন্তু এটা জেনেছি যে ইলিশ মাছের পেটে এক থলিতে থাকে একটু সতীর কয়লা, অন্য থলি কটাতে থাকে ঘোড়ার খুর, বামুনের পৈতে, টিকটিকির লেজ, এমনি নানা সব খারাপ জিনিস যা মাছ কোটার বেলায় বার করে না ফেললে খাবার পরে মাছটা মুশকিল বাধায় পেটে গিয়ে। জেনেছি সব রুই মাছগুলোই পেটের ভিতরে একটা করে ভুই পটকা লুকিয়ে রাখে, জলে থাকে বলে পটকাগুলো ফাটাতে পারে না। ডাঙায় এলেই তারা মরে যায় বলে পটকাও ফাটাতে পারে না নিজেরা, সেজন্য মাছের দুঃখ থাকে। আর এই জন্যেই মাছ কোটার বেলায় আগে ভাগে পটকাটা মাটিতে ফাটিয়ে দিতে হয়, না হলে মাছ রাগ করে ভাজা হতে চায় না। দুঃখে পড়ে নয়তো গলায় গিয়ে কাঁটা বেঁধায় হঠাৎ। কালোজামের বিচি পেটে গেলেই সর্বনাশ, মাথা ফুঁড়ে মস্ত জাম গাছ বেরিয়ে পড়ে, আর কাক এসে চোখ দুটোকে কালোজাম ভেবে ঠুকরে খায়। জোনাকি সে আলো খুঁজতে পিদুমের কাছে এলো তো জানি লক্ষণ খারাপ, তখন তারা তারা না স্মরণ করলে ঘরের দোষ কিছুতেই কাটে না। বটতলার ছাপা হাজার জিনিস বইখানার চেয়েও মজার একখানা বই, তারই পাণ্ডুলিপির মাল মশলা সংগ্রহ করে চলেছে বয়সটা আমার তখন। বড় হয়ে ছাপাবার মতলবে কিংবা শর্ট হ্যান্ড রিপোর্টের মতন ছাঁট অক্ষরে সাঁটে তুকে নিচ্ছে সব কথা, এ মনেই হয় না। আজও যেমন বোধ করি যা কিছু সবই এরা আমাকে আপনা হতে এসে দেখা দিচ্ছে, ধরা দিচ্ছে এসে। এরা খেলতে আসার মতন এসেছে, নিজে থেকে তাদের খুঁজতে যাচ্ছি নে, নিজের ইচ্ছা মতো তারাই এসে চোখে পড়ছে আমার। যথাভিরুচি রূপ দেখিয়ে পালিয়ে যাচ্ছে খেলুড়ির মতন খেলা শেষে। সেই 50 বছর আগে তখনও তেমনি বোধ হতো। দেখছি না আমি, কিন্তু দেখা দিচ্ছে আমাকে সবাই, আর এই করেই জেনে চলেছি তাদের নির্ভুলভাবে। রোদ, বাতাস, ঘর, বাড়ি, ফুল, পাতা, পাখি, এরা সবই তখন কি ভুল বোঝাতেই চলল, অথবা স্বরূপটা লুকিয়ে মন ভোলানো বেশে এসে সত্যি পরিচয় ধরে দিয়ে গেল আমাকে, তাকে ঠিক করে বলে দেয়। এ বাড়িটা তখন আমায় জানিয়েছে মাত্র তেতলা সে। তেতলার নিচে যে আরেকটা তলা আছে, দোতলা বলে যাকে, এবং তারও নিচে একতলা বলে আরও একটা তল আছে, এ কথা জানতেই দেয়নি বাড়িটা। কিন্তু সে জলে না হাওয়ায় ভাসছে এ মিছে কথাটাও তো বলেনি বাড়িটা, অসত্য রূপটাও তো দেখা যায়নি। আপনার খানিকটা রেখেছিল বাড়ি আড়ালে, খানিকটা দেখতে দিয়েছিল, তাও এমন একটি চমৎকার দেখা এবং না দেখার মধ্য দিয়ে যে তেমন করে সারা বাড়ির ছবি ধরে কিংবা ইঞ্জিনিয়ারের প্ল্যান ধরে অথবা আজকের দিনে সারা বাড়িখানা ঘুরে ঘুরেও দেখা সম্ভব হয় না। আজকের দেখা এই বাড়ি সে একটা স্বতন্ত্র বাড়ি বলে ঠেকে, যেটা সত্যিই আমাকে দেখা দেয়নি। কিন্তু সেদিনের সে একতলা দোতলা নেই এমন যে 3 তলা, সে এখনো তেমনিই রয়েছে আমার কাছে। নিজে থেকে জানাশোনা দেখা ও পরিচয় করে নেওয়া আমার ধাতে সয় না। কেউ এসে দেখা দিলে, জানান দিলে তো হলো ভাব, কেউ কিছু দিয়ে গেল তো পেয়ে গেলাম। পরে পাওয়ার আদর বেশি আমার কাছে, কুড়িয়ে পাওয়ার নুড়ির মূল্য আছে আমার কাছে, কিন্তু খেটে পাওয়া পাঠার মুড়ির দিকে টান নেই আমার। হঠাৎ খাটুনি জুটে গেলে মজা পাই, কিন্তু হঠাৎ সত্যি হঠাৎ হওয়া চাই, না হলে নকল হঠাৎ কোনোদিনই মজা দেয় না, দেয়নিও আমাকে। আমি যদি সাহেব হতেম তো অবিবাহিতই থাকতে হতো, কোর্টশিপটা আমার দ্বারা হতোই না। দাসীটা চলে গেল, তার যেটুকু ধরে দেবার ছিল দিয়ে হঠাৎ। এমনি হঠাৎ একদিন উত্তর পূব কোণের ঘরটাও যা কিছু দেখাবার ছিল দেখিয়ে যেন সরে গেল আমার কাছ থেকে। মনে আছে এক অবস্থায় শীত, গ্রীষ্ম, বর্ষা কিছুই নেই আমার কাছে। সেই সময়টাতে ছোট ঘরে হঠাৎ একদিন সকালে জেগেই দেখলেম লেপের মধ্যে থাকতে থাকতে কোনো এক সময় শীতকাল গিয়ে গরমকাল এলো।
আজ সকালে আমার কপালটায় ঘাম দিয়েছে। আজই দাসী বিছানার তলায় লেপটিকে তাড়িয়ে দেবে। আজ রাতে খোলা জানলায় দেখা যাবে নীল আকাশ আর থেকে থেকে তারা, আর আমাকে একটা সাদা জামার উপরে আর একটা সুতোর কাপড়ের ঠিক তেমনি জামা পরে নিতে হবে না। সকাল থেকে মোজা পায়ে দিয়েও কর্মভোগে ভুগতে হবে না জেনে ফেললেম হঠাৎ। সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত না জানা থেকে জানার সীমাতে পৌঁছনোর বেলা একটা কোনো নির্দিষ্ট ধারা ধরে অঙ্কের যোগ বিয়োগ ভাগফলটার মতন এসে গেল জগৎ সংসারে যা কিছু, তা হলো না তো আমার বেলায়। কিংবা ঘটা করে থাকতে জানান দিয়ে ঘটল ঘটনা সমস্ত, তাও নয়। হঠাৎ এসে বললে তারা, বিস্ময়ের পর বিস্ময় জাগিয়ে আমি এসে গেছি। ঠিক যেমন ছবি এসে বলে আজও হঠাৎ, আমি এসে গেলেম, একে নাও চটপট। যেমন লেখা বলে, হয়ে গেছি তৈরি, চালিয়ে চলো কলম। চমকি দেবী বলে নিশ্চয়ই জানি কেউ আছেন, আর কাজই যার গোড়া থেকে চমক ভাঙিয়ে দেওয়া। দেখার পুঁজি জানার সম্বল তিল তিল খুঁটে ভরে তুলতে কত দেরি লাগত যদি চমকি না থাকতেন সঙ্গে দাসীটা ছেড়ে যাবার পরেও। কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রের মতন স্টেপ বাই স্টেপ পড়তে পড়তে চলতে দিলেন না দেবী আমাকে। হঠাৎ পড়া, হঠাৎ না পড়া দিয়ে শুরু করলেন শিক্ষা তিনি। বাড়ির অলিগলি আপন পর সব চেনা হয়ে গেছে। বাড়ির বাইরেটাকেও জেনে নিয়েছি। কাকের বুলি, কোকিলের ডাক ভিন্নতা জানিয়ে দিয়েছে আপনাদের। গরু গাধাতে, মানুষে বানরে, ঘোড়াতে আর ঘোড়ার গাড়িতে মিল অমিল কোনখানে বুঝে নিয়েছি। বাড়ির চাকর চাকরানি, তাদের কার কি কাজ, কার মনিব কে বা, সবই জানা হয়ে গেছে। বুঝেও নিয়েছি আমি এবাড়ির একজন, কিন্তু কি নাম আমার সেটা বলার বেলায় হাঁ করে থাকি বোকার মতো। অথচ থামকে বলি থামই, ছাদকে ছাতা বলে ভুল করি নে, পুকুরকে জানি পুকুর, আর তার জলে পড়লে হাবুডুবু খেয়ে মরতে হয় তাও জানি। চলি চলি পা নেই, বড় বড় সিঁড়ির 4-5 ধাপ লাফিয়ে পড়ি। জেনেছি কাঁচা পেয়ারা লুন দিয়ে খেতে লাগে ভালো। ডাক্তারের রেড মিক্সচার চিংড়ি মাছের ঘি নয়, কিন্তু বিস্বাদ বিশ্রী জিনিস। দুধের স্বর ভালোবাসি, কিন্তু দাসীরা কেউ সেটাতে এক একদিন ভাগ বসায় তো ধরে ফেলি। কেবল একটা কথা থেকে থেকে ভুলতে পারি নে, আমি ছোট ছেলে, অনেক দিন লাগছে বড় হতে, গোঁপ দাড়ি উঠতে, ইচ্ছামতো নির্ভয়ে পুকুরের এপার ওপার করতে, চৌতলার ছাতে উঠে ঘুড়ি ওড়াতে এবং তামাক খেতে, বৃষ্টিতে ভিজতে। বাড়ির চাকরগুলো স্বাধীনভাবে রোদ পোহায়, বৃষ্টিতে ভেজে, ছোলা ভাজা খায়, পুকুরে নামে ওঠে, তামুক খায়, ফটকের বাইরে চলে যায়, গোল পাতার ছাতা ঘাড়ে হাঁটতে হাঁটতে। এসব কেবলই মনে পড়ায় বড় হইনি, ছোটই আছি, বুঝিবা এমনই থাকবো চিরদিন, তেতলায় ধরা। সেই সময়, সেই বহুকাল আগের একটা ঝড় পাঠালেন আমাকে দেখতে চমকি দেবী। ঝড়টা এসেছিল রাতের বেলায়, এটুকু মনে আছে। তাছাড়া ঝড় আসার পূর্বের ঘটনা, ঘন ঘটা, বজ্র বিদ্যুৎ, বৃষ্টি, বন্ধ ঘর, অন্ধকার কি আলো, কিছুই মনে নেই। ঘুমিয়ে পড়েছি, তখন উঠল তেতলায় ঝড়। কেবলই শব্দ, কেবলই শব্দ, বাতাস ডাকে, দরজা পড়ে, সিঁড়িতে ছুটোছুটি, পায়ের শব্দ ওঠে দাসী চাকরদের। হঠাৎ দেখেও ফেললেম, চিনেও ফেললেম 2 পিসিমা, 2 পিসে মশাই, বাবা মশাই আর মাকে, যেন প্রথম সেইবার। 3 তলায় এ ঘর ও ঘর সে ঘর, সবকটা ঘরই যেন ছুটোছুটি করে এসে একসঙ্গে একবার আমাকে দেখা দিয়েই পালিয়ে গেল। এরপরেই দেখছি বড় সিঁড়ির মাঝে একেবারে চৌতলার ছাদ থেকে মোটা একগাছা শিকলে মাথা লোহার গির্জার চূড়োর মতো সেকেলে পুরনো লণ্ঠনটাকে নিয়ে শিকল শুদ্ধ বিষম দোলা দিচ্ছে ঝড়। নন্দ ফরাস আমাদের লণ্ঠনটাকেই ভালোবাসে সে। সরু একগাছা সনের দড়া দিয়ে কোনো রকমে শিকল সমেত লণ্ঠনটাকে টেনে বেঁধে ফেলতে চাচ্ছে সিঁড়ির কাটরায়। তুফানে পড়লে বজরাকে যেভাবে মাঝি চায়
ডাঙায় আটকে ফেলতে, ঠিক তেমনি ভাবটা তার। কোন দিন এর আগে জানিয়েছিল শিকলি, লণ্ঠন, সিঁড়ি ও ফরাস আপন আপন কথা আমাকে, তা একটুও মনে নেই। কিন্তু এটা বেশ মনে হচ্ছে সেই প্রথমে গিয়ে পড়লেম দোতলায়, বৈঠকখানার মাঝের ঘরটাতে। কে যে আমাকে নামিয়ে আনলে, হাত ধরে টেনে হিচড়ে আনলে, কিংবা কোলে করে নামিয়ে আনলে, তা মনে নেই। কেবল মাঝের ঘরটা মনে আছে। সেখানে সারি সারি বিছানা, কৌচ টেবিল সরিয়ে মাদুরের উপর পেতে দিতে ব্যস্ত দাসীরা। হলদে রঙের বড় বড় কাঠের দরজা সারি সারি সবকটাই বন্ধ হয়ে গেছে। ঘরে বাতাস আসতে পারছে না। চাকরানিগুলো দুধের বাটি, জলের ঘটি, পানের বাটা, পিতলের ডাবর ঝনঝন করে ফেলে ফেলে জমা করছে ঘরের কোণে। এরই মাঝে মাদুরে বসে দেখছি, মাথার উপরে সাদা কাপড়ের গেলাপ মোড়া একটার পর একটা বড় ঝাড়, দেয়ালে দেয়ালে দেয়ালগিরি, ছোট বড় সব অয়েল পেন্টিং বাড়ির লোকের। জানছি ঝড় যেন একটা কি জানোয়ার, গর্জন করে ফিরছে বন্ধ বাড়ির চারদিকে। দরজাগুলোও ধাক্কা দিয়ে কেবলই পথ চাচ্ছে ঘরে ঢোকবার। একসময় হুকুম হলো ছেলেদের শুইয়ে দেবার। দক্ষিণ শিয়রে মায়ের কাছে সেদিন মেঝেতে পাতা শক্ত বিছানায় মুড়ি দিয়ে শুয়ে নিলেম, কিন্তু ঘুমিয়ে গেলেম না। অনেক রাত পর্যন্ত শুনতে থাকলেম বাতাস ডাকছে, বৃষ্টি পড়ছে, আর দুই পিসি পান দোক্তা খেয়ে বলাবলি করছেন এমনি আরেকটা আশ্বিনের ঝড়ের কথা। সেই রাতে একটা ইংরেজি কথা জানলেম, সাইক্লোন। ঝড়ের এক ধাক্কায় যেন বাড়ির অনেকখানি, বাড়ির মানুষদের অনেকখানি, সেই সঙ্গে ঝড়ই বা কি, সাইক্লোনই বা কাকে বলে জানা হয়ে গেল। এক রাত্রিরে যেন মনে হলো অনেকখানি বড় হয়ে গেছি, জেনেও ফেলেছি অনেকটা, ঘরকে বাইরে কেউ।